গুড আফটারনুন নয়, আজকে হলো গুড ইভিনিং। সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের এখানের চেনাশোনা একজনের 131 বছরের বাসন্তী পুজো, যেটা দেখতে আমিও নিজে ভীষণ এক্সাইটেড। আজকে আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে 40 অ্যান্ড ফিলস লাইক 46। সারাটা দুপুর মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার জোগাড়, কিন্তু হ্যাঁ এসি চালিয়েছিলাম ঠিকই। আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে দুপুরে অ্যান্ড রাত্রে শোয়ার সময় এসিটা চালানো হয়, সারাক্ষণ তো চলে না। তো সেই জন্য সারাক্ষণ যাতে একটু ঠান্ডা থাকা যায়, পুরোনো টেকনিক ফলো করলাম, ছাদে জল ঢাললাম পুরো ঠান্ডা করার জন্য। মানে এত পরিমাণ ছাদে তেতে আছে, দেওয়ার সাথে সাথে দেখুন শুকিয়ে যাচ্ছে জল পুরো। হ্যাঁ পুরো জলটা বয়েল হচ্ছে, ওরা শুকিয়ে যাবে তো একটু পরে, 1 সেকেন্ড আমাদের সব শুকিয়ে গেছে। আর এত গরমে না নদীর দুধ খেতে ইচ্ছে করছে আর না আমার চা, সেই জন্য রসনা নিয়ে এসেছি, ওটা খেয়ে ঢেলে গুলে নেবো। আর আমি অনেকদিন ধরে এই কোকোনাট জেলিটা আমি ফ্রিজে রেখেছি, এটা ইউজ করবো করে করাই হচ্ছে না। আজকে ভাবছি একটু কোকোনাট জেলিটা দেবো, কীরকম খেতে হয় দেখবো। যদিও এই কোকোনাট জেলিটা ওয়াটার বেসড কোনো শরবতের থেকে মিল্ক বেসড যে শরবতগুলো হয় সেটাতে বেস্ট যাবে, চিল আমি দিয়ে দিলাম। আর এইটার প্যাকেটটা যেহেতু খুলে নিয়েছি, আর তো প্যাকেটের ভেতর রাখা যাবে না, তাই এটা ফ্রিজে রাখতে হবে। গ্লাস কন্টেনারে রাখলে ভালো, বাট আমার কাছে এখন টাইম নেই, আমি তাড়াহুড়োর মধ্যে এটাতে রেখে দিচ্ছি। পরে গ্লাস কন্টেনারে ঢুকিয়ে রাখবো, কারণ গ্লাস কন্টেনারগুলো এখনো ভালো করে ধোয়া নেই, এগুলো ধুতে হবে ভালো করে। এই যে জামা কাপড়গুলো দেখছেন সব কটা অল্টার করাতে হবে, কিছু কিছু বানাতে হবে। আচ্ছা, পিওর কটনের যে লেহেঙ্গা চুড়িগুলো আমি কিনেছিলাম সেইগুলো বানাতে হবে, এইগুলো সব অল্টার করব। আর এই ব্লাউজ পিসটা বানাতে হবে, তো এগুলো কালকে নিয়ে যাবো, আজকে থাক। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, আমাদের এখানে বাঁকড়াহাটে চেনাশোনার বাড়িতে বাসন্তী পুজো হচ্ছে। তো অনেক দিন ধরে ওনারা আমাকে যেতে বলেছিলেন, তো মিস্টার মুখার্জির সাথে যাবো বলে আজ নয় কাল নয় পরশু নয় করছি, আর ওর টাইম হচ্ছে না। ভাবলাম আজকে আমি চলেই যাই, কারণ কালকে ওদের পুজো শেষ। নদীকে রুকসানার কাছে পড়তে দিয়ে আমি বেরিয়ে যাব। যা বুঝলাম এখানে দত্ত বাড়ির পুজো ভীষণই ফেমাস, তো সেই জন্য আমি যে টোটো দাদা ওনাকে বললাম, উনি সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ হ্যাঁ আমি চিনি, অসুবিধা নেই। তো যাওয়ার পথে মিষ্টি নিয়ে নিয়েছি, বাড়ির জন্য নেবো ভাবলাম রাখবো কোথায় আবার, তো সেই জন্য ওনাদের জন্য মিষ্টি নিয়ে আমি সোজা বেরিয়ে গেছিলাম। ওনাদের ফার্স্ট গেট সেকেন্ড গেটের ব্যাপার আছে, তো প্রথমেই আমি ঢুকলাম অ্যান্ড ফোন করলাম যারা আমাকে ইনভাইট করেছেন ওনাদের, ওনারা এসে আমাকে নিয়ে গেলেন। ভীষণ ভালো ব্যবহার, পুজো তো অসাধারণ, বাট ওনাদের ব্যবহার দেখে আমি ভীষণ ইমপ্রেসড। ঠাকুর বাড়িটা দেখে মন থেকে এত ভালো লাগছিল না, বিশ্বাস করুন। ছোটোবেলা থেকে না মামা বাড়ির বনেদি বাড়ির পুজো দেখে অভ্যস্ত, তাই ওই ফিলিংসটা আসছিল, পুরো নস্টালজিক লাগছিল, দিদিভাইয়ের কথা মনে পড়ছিল। আর ভেতর থেকে না ভীষণ ভালো একটা ফিলিংস আসছিল। এত সুন্দর করে সমস্ত নিয়ম মেনে আরতি করা, ভোগ বিতরণ করা। সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, আজকালকার দিনে যত দামি মিউজিক সিস্টেম থাকুক না কেন, ঢাকের আওয়াজের কাছে কোনো মিউজিক সিস্টেমে কিন্তু পার পাবে না। আচ্ছা, ও হলো আলান্তিকা, ওদের বাড়ির পুজো, ওর সাথে আমার পরিচয় ফার্স্ট ড্রাইভিং শিখতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো আলান্তিকার মা। দিদি আপনার নামটা কি? আমি প্রীতি দত্ত, আমি হচ্ছি মৌয়ের মানে পুরনো ফ্যান। আমার তরফ থেকেই আমার মেয়ে চিনেছে মৌকে, ও ড্রাইভিং শিখতে গিয়ে আমার পরিচয় দিয়ে বলেছে আমার মা দেখতে ভালোবাসে। কেন ও যখন প্রথম দিন এসে আমার বলছে যে মা আমি কিন্তু মৌ মুখার্জির সঙ্গে আজকে ড্রাইভিং শিখছি, আলো দেখছি আমার কথা বলছে কিন্তু। তো আজকে আমরা মৌকে ডেকেছি আমাদের বাড়িতে বাসন্তী পুজো, আজকে নবমীর পুজো হচ্ছে এবং নবমীর ভোগদান পর্ব চলছে। আমাদের মা বাসন্তীর যেহেতু লুচি ভোগ হয়, অন্ন ভোগটা আমরা আলাদা করে বিডিসিএ বাগড়াহাট বাসন্তী কালচারাল অ্যাসোসিয়েশন থেকে আমরা এটা করি, তো সেখান থেকে আমরা এই ভোগটা দান করি। আর মানে আমাদের বিডিসিএর হচ্ছে আচ্ছা মানে আমাদের বাড়ির ছেলেরাই মিলে সবাই মিলে আমাদের বুঝতেই পারছি সবাই ভীষণ ব্যস্ত। হ্যাঁ সবাই, তো ও বলবে আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে ওর থেকে ভোগের এই কথাগুলো আরো ভালো করে শুনে নিতে। আচ্ছা নমস্কার, আমি অয়ন দত্ত। আমাদের বাড়ির পুজোটা 131 বছরের পুজো। তো কোভিডের পরিস্থিতিতে যখন আমরা সবাই বাড়িতে বসেছিলাম, পুজোটা কোভিডের মধ্যেই হয়েছিল, তখন আমরা বাড়ির নিউ জেনারেশন একসঙ্গে সংঘবদ্ধ হয়ে একটা বাঁকড়াহাট বাসন্তী কালচারাল অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম, যেটা শুধুমাত্র বাড়ির সদস্যদের নিয়েই হবে। আমরা সারা বছর নানা রকম কালচারাল প্রোগ্রামের মধ্যে যুক্ত থাকি। আমরা পুজোর সময় সবাই সেম ড্রেস পরার চেষ্টা করি, বাড়ির ছেলেরা সেম পাঞ্জাবি, বাড়ির মেয়েরা সেম শাড়ি, করে পুজোটাকে একটা ইউনিক জায়গায় নিয়ে যেতে চাইছি। কারণ আমরা দেখতে দেখতে 131 বছর ক্রস করেছি, 150 বছরের দিকে যাচ্ছি। তো
তো আমরা চাইছি 150 বছর যখন বাগেরহাট কালাচাঁদ দত্ত ভবনে বাসন্তী পুজো হবে, তখন সেটা একটা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের লোক দেখবে যে একটা 150 বছরের পুজো এবং বাড়ির ছেলেমেয়েদের ইউনিটি। তো আমরা 2020 থেকে এই ইউনিটি আনার চেষ্টা করেছি। তো 2020 থেকেই মেনলি আমাদের ভোগ বিতরণটা হয়, তার আগে এই নিয়ে কোনো ভোগ বিতরণ হতো না। তো আমরা চেষ্টা করব আগামী দিনে আরও এটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার, এই ভোগটা যদি বসিয়ে খাওয়ানোর আমরা চেষ্টা করব। তো লাস্ট ইয়ার আমরা 1000 মানুষকে ভোগ দিতে পেরেছিলাম, এই বছর আমাদের টার্গেট আছে 2000। তো যদি মা, আশা করছি মা আমাদের দিকে তাকিয়ে দেখবেন, তো আগামী দিনে আমরা এটা বসিয়ে খাওয়ানোর চেষ্টা করব। তো আসুন সবাই মিলে মজা করুন, আনন্দ করুন। পুজোয় মহানবমীর আরতি চলছে, আরতি দেখুন। ধন্যবাদ। মেয়ে ভালো আছে, মেয়েকে টিউশনে দিয়ে এসেছি। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ির ট্রেডিশন, মানে সব মানে ট্রেডিশন বলতে গেলে আমরা এই বছর থেকে নতুন করে শুরু করেছি যে আমরা বাড়ির যেদিন ভোগ দেওয়া হবে বা গেস্ট আসবে আমরা সব বউরা মিলে একসঙ্গে পড়বে। এবার এবছর আমাদের এটা ছোট্ট প্রয়াস, কিন্তু আমাদের দেখা দেখি আমাদের ননদেরা, বাড়ির মেয়েরা সবাই মিলে বলতে আরম্ভ করেছে যে আমরা কেন পড়বো না। তো নেক্সট বার থেকে আমরা ভেবে রেখেছি যে বাড়ির সবাই, মেয়েরাও পড়বে, বউরাও পড়বে, সবাই পড়বে, যাতে মানে একসঙ্গে সবাই মিলে আনন্দটা আমরা ভাগ করে নিতে পারি। মানে আপনাদের দুর্গাপুজো থেকে বাসন্তী পুজোর মানে জমজমাটি বেশি, তাই তো? দুর্গাপুজোতে আমরা বাইরে ঠাকুর থেকে কাটাই, হ্যাঁ। বাড়ির পুজোর আনন্দটা আমরা 5 দিন করি। 5 দিন আমাদের দশমীর দিন সিঁদুর খেলা হয়, তারপর রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা আমাদের ছেলেরা সব কাঁধে করে মাকে নিয়ে যায়। এটা আমাদের বাড়ির ঐতিহ্য। হ্যাঁ, দশমীটা কি কালকে? হ্যাঁ, দশমী কালকে। আচ্ছা, আমাদের বাড়িটা ঐতিহ্য যে প্রত্যেক বাড়ি মা বাড়ির ছেলে বাড়ির জামাইদের কাঁধে করে সব মা ছেলেরা- বিসর্জিত হবে। মা বিসর্জন হবে, মায়ের গোটা বাজার ঘুরে সব কিছু ঘুরে আমাদের বাড়ির পুকুরেতে নিজেদের বাড়ির প্রতিষ্ঠা করা পুকুর আছে, সেই পুকুরেই মা বিসর্জন হবে। হ্যাঁ, আলন্তিকে যদি গল্প শুনেছি। এটা বেলগাছ, এইখানে ষষ্ঠীর দিনে আমাদের পুজো হয় বেলগাছে। বেলবরণেরটা এখানে হচ্ছে গোপাল ঠাকুরকে, নারায়ণ শিলাকে বসানো হয়, সেখানে দোল চাচর হয়। আমাদের দোলেতে কিন্তু কোনো দোল চাচর হয় না। এখন আমাদের এই সময় মানে সপ্তমীর দিনে আমাদের যখন মানে নির্ঘণ্টে যেরকম বেরোয়, কোনো দিন অষ্টমীর সন্দেহ হয়, কোনো দিন সপ্তমীর সন্দেহ হয়, কোনো বার এখানে নারায়ণ শিলা বসিয়ে সেটাতে দোল ফাঁক দেওয়া হয়, আবির দেওয়া হয়, আর এখানে আমাদের চাঁচরের সেট আপ করা হয়। সেই চাঁচর আমাদের জ্বালানো হয় সেদিন। এটা আমাদের পুজোর পাটের মধ্যে। কালাচাঁদ দত্তের 3 ফুট সর্দার, তার এত সব চারা গাছ আগাছা। বেশ ভালো, সবাই এক কালারের, ভালো লাগছে দেখতে ব্যাপারটা। ওনাদের মুখ থেকে তো অনেক কথা শুনে ভোগ দেওয়ার লাইন দেখুন শেষ হচ্ছে না। আমি যখন থেকে এসেছি তখন পুরো শেষ পর্যন্ত লাইন। আর ওনার মুখে শুনলেন যেটা, ভোগ দেওয়ার পাশাপাশি এটা একটা সোশ্যাল ওয়ার্কও হয়। প্রত্যেক ধরনের মানুষ এই লাইনে আছে যারা মায়ের ভোগ খেতে এবং ভোগ নিতে আসে। দুর্গাপুরের সময় আমার মামা বাড়িতেও সেম টোটাল 21 থেকে 40 জন ঢাকি থাকে। একদম প্রতিপদ থেকে দশমী পর্যন্ত তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে। আর তাদের আওয়াজটা এত গম গম করে এবং তাদের মধ্যে প্রতিযোগিতাও হয়, নাচের প্রতিযোগিতা, কে কত ভালো বাজাতে পারে। তো ওটারই একটা ছোট্ট গ্লিমস আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানেও হচ্ছে।
আচ্ছা, এটা হচ্ছে ওদের আদি বাড়ি। আমি ভেতরটা দেখছি, পুরো মানে সেই পুরোনো দিনে যেরকম হয় পুরো সেরকম লাগছে আর কি। কত রুম না, আর দেখ ডাইনিং এ 2-3টে বেরোনোর জায়গা থাকবে মাছ। একদম। আর এটা সেকেন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর আছে, দোতলা আছে। এটা হচ্ছে কুয়া, কুয়া তো থাকতেই হবে। আর ওই সাইডটা আমাদের বাগান ছিল, বাট এখন দরজাটা বন্ধ, তো এখন দেখাতে পারবো না। আর তাছাড়া এদিকটা হচ্ছে আমাদের রান্নাঘর, মানে এটা কমন স্পেসের রান্নাঘর আর কি। তখন যেহেতু থাকে তাই জন্য এখন এখানে ইউজ হয়। এটা হচ্ছে এই ভেতরে আর কি, এটা আমাদের রান্নাঘর। আচ্ছা, রান্নাঘর আর ডাইনিং টেবিল, তাই তো? হ্যাঁ, এটা এখন এটা নতুনত্ব আঁকা হয়েছে, তখন তো এসব দেখাচ্ছিল না। এই হলো রান্নাঘর। তখন তো রান্নাঘর মানে এখনকার একটা রুম, উঁচু উঁচু সিলিং। না সবথেকে বড় কথা দেখ, এরকম একটা মানে 2 BHK 3 BHK রুম হ্যাঁ এক্স্যাক্টলি, এত বড় হয় না। যেগুলো 700 স্কয়ার ফিটের ফ্ল্যাট হয়, এত বড় রান্নাঘর সত্যি সব গোছানো পরিপাটি। একদম গোছানো এখানে ফ্রি স্পেস। হ্যাঁ বাহ, এখানে তো গল্প সৌদামিনী সংসার বলে একটি সিরিয়াল হতো জি বাংলায়, হ্যাঁ, শুটিংটা এখানেই হয়েছে। ও ওরা জায়গাটাতে কন্টেন্ট দেখিয়েছে, বাট আদত নয়। এই রুমটা আমাদের আরেকটা বৈঠকখানা। এইগুলো তো মনে হচ্ছে পরে করা হয়েছে নাকি? না না, এগুলো সব রেনোভেট করা হয়েছে। হ্যাঁ, এই রংগুলো একটু করা হয়েছে, নতুন নতুন লাগছে। হ্যাঁ এখানে এখন তালা দেওয়া আছে, বাট এগুলো আর কি এক একটা বৈঠকখানা ঘর আর কি। ঠিক আছে, এই দিক দিয়ে গেলে হচ্ছে আমাদের পিছনের দরজা আছে। মানে তোদের মানে আত্মীয় স্বজনে এত তো কেউ কাউকে চিনিস না নাকি? মোটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে চিনি। চিনিস? সবাইকে চিনি, কিন্তু ব্যাপারটা হলো কি, চিনি ওইটাই। এবার যদি বলে আমার কে হয়, সেইটাই আমি বলতে পারবো না। এই স্পেসটা দেখো, এটা আমার মাসির বাড়িতে রয়েছে। মানে কি বলে এটাকে, সিংহ দুয়ার, তাই তো? এই সিংহ দুয়ারের পাশে এরকম বসা স্পেস থাকে, সবাই বসে গল্প করে। মানে তুই ছোট, একদম ছোট তো ছিলিস না? হ্যাঁ, আমার বাবা একদম ছোটবেলায় দেখে। ও আচ্ছা, মানে আপনি বিয়ে হওয়ার পরেও হয়নি, তাই তো? আমার হাজবেন্ডও ইভেন এখানে জন্মগ্রহণ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক দিনের আগের কথা, তাই তো? আচ্ছা, এটা হলো আলান্তিকার ঠাম্মি। ওনার কাছ থেকে আমি বাড়ির সম্পর্কে কিছু কথা শুনবো। মানে এত বড় বাড়ি, পুজোগুলো ভীষণ ইন্টারেস্টিং হয়, অনেক ধরনের গল্প থাকে যেগুলো আমাদের নর্মাল ক্লাবের পুজোয় হয় না। তো আপনার যদি সেরকম কিছু মনে থাকে বা জানা থাকে অবশ্যই শেয়ার করতে পারেন। বাড়ির পুজো এই তো 131 বছরে চলছে। আচ্ছা, আমাদের 7 পুরুষ হলো, 6 পুরুষ হয়েছে। 6 পুরুষ, বাপরে। প্রথমে মানে মাকে আনার যে ঘটনা, মানে শুধু শুধুই কি মনে হলো আনলেন, না মানে সেরকম কিছু? উনি কালাচাঁদ যিনি, ওনার বাবা মারা যান। আচ্ছা, বাবা মারা যেতে মার ছেলের সঙ্গে বর্ধমানে বাড়ি ছিল। মামার বাড়ি এখানে হচ্ছে মামার বাড়ি, ওই জয়চন্ডীপুর ওই ভেতরে আছে। মাকে নিয়ে মামার বাড়িতে থাকতে থাকতে ছেলে ওই, তারপরে তো এখানে লেখাপড়া একটু করেছে যাই হোক, মামার বাড়িতেই সব হয়েছে। তারপরে বললো আমাকে তো করে কিছু খেতে হবে, মামাদের পয়সা একটু থাকবো না, তো বলে নানান রকম সব কিছু যা কিছু মাথায় করে বিক্রি করে এরকম করতে করতে তখন কিছুটা পয়সা হলো। তখন উনি বললেন আমি ওখানে আর থাকবো না, আলাদা বাড়ি করে আমি এই করবো, ওই মামার বাড়িতে আর থাকবো না। ওই মামার বাড়িতে দুর্গা পুজো হতো। উনি যে খুব ঠাকুর ভক্ত ছিল, ভাগনা, ওদের বাড়ির ভাগনা চলে আসছে, তখন ঠাকুরও নাকি পেছনে পেছনে, ও যখন বাড়ি ছেড়ে চলে এলো এখানে বাড়ি আরম্ভ করলো, ঠাকুরও ওর পেছনে পেছনে, উনি বুঝতে পেরেছেন পায়ের নুপুরের আওয়াজ হচ্ছে, কি আমার পেছনে পেছনে আসছে। বলতে উনি বললেন তুই চলে আসছিস, আমাকে নিয়ে আসবি না, আমি তোর কাছে থাকবো। বলতে উনি বললেন আমি তো সবাই বাড়ি তৈরি করছি, করি তোমার পুজো করবো। সেটা আশ্বিন মাসে 1300 সালে উনি পুরো কমপ্লিট করেছেন বাড়ি। কিন্তু তখন তো আর ওর সঙ্গে আর পুজো করার কোনো থাকে না। বলে তাহলে আমার হোক একটু, আমি করি, তারপরে বাসন্তী পুজো করবো বলে সেই বছর থেকে 1300 সাল থেকে আশ্বিন মাসে বাড়ি আর কি গৃহপ্রবেশ হয়েছে, চৈত্র মাসে বাসন্তী পুজো শুরু হলো, উনি করেছেন কালাচাঁদ দত্ত। আচ্ছা, মা এতই মানে জাগ্রত, মানে মায়ের জন্য মানে আগেকার দিনে মানে এনাদের থেকেই গল্প শোনা, ডাকাতরা পর্যন্ত এসেও ঢুকতে পারতো না। কাঠারির কোপ দেওয়া আছে দরজায়, কিন্তু তাও ঢুকতে পারিনি মায়ের আশীর্বাদে। গ্রামেতে ডাকাতি হতো খুব, যেহেতু সোনার ব্যবসা, সেহেতু তখন পুরো ফাঁকা ছিল নাকি এই জায়গাটা? তখন ফাঁকা, এখানে কিচ্ছু ছিল, তখন এত বাড়ি, এখন তো শহর হয়ে গেছে। বেল গাছটাও আমরা কখনো কাটি না, মানে বেল গাছটাও দেবো, তো ওখানে পুজোও হয় রীতিমতো। তখন একদম গ্রাম ছিল, ধান জমি, তারপরে এত উন্নতি, এত এই বছর ছিল না। 30 বছরে কত উন্নতি হয়ে গেছে। তখন কিছু লাইটও ছিল না দেশে, আমার বিয়ে হয়েছে যখন তখন লাইট হয়েছে, ওই মোমবাতি তখন বা বাড়িতে বাড়িতে হ্যারিকেন বাথরুমও ছিল না। আচ্ছা, মায়ের মানে কোনো এরকম ধরনের আপনি নিজে কিছু ফিল করেছেন যে মাকে ফিল করা বা কিছু দেখা এই না, টাইপের? আমাদের তো আমরা যা মনের কথা মা শোনেন,
আমাদের এইটাই বিশ্বাস। আমরা কিন্তু মাকে এরমভাবে কিন্তু অন্য সকলে দেখেছি অনেকে। আমাদের ওইখানে মিস্ত্রিদের কাজ হচ্ছিল, মিস্ত্রিরা যেন, আমরা তো বাড়ির ভেতরে, তাই মিস্ত্রিরা ওই সামনে আমাদের একটা পুকুর আছে, ওই পুকুরে এরকম দুদিকে দুটো আছে বসার, ওরা ওখানে শুয়েছিল রাত্রিরে। এটা বেশি দিন আগে না, বছর 20 বছর আগে, বছর 20 আগে। তখন ওরা শুয়ে আছে, ওরা ওখানে বলছে 3টে ওই যে আমাদের ওই বেল গাছটা দেখছেন, ওই বেল গাছ ওইখানেই ঠাকুরের আদি। এই ঘর থেকে 3জন লাল পাড় শাড়ি পরা নিয়েছিল, ওই আমরা ওইখানে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি, লাল পাড় শাড়ি পরে ওই ঘর থেকে বেরোলো, বেরিয়ে আমাদের ওই সামনে যে সদর দরজাটা হচ্ছে ওইখানে এসে আর দেখতে পেলাম না কোথায় গেল তাদের। আমরা লক্ষ্য রাখছি কোথায় যাচ্ছি, 3জন মেয়ে ছেলে শাড়ি পরা, লাল পাড় শাড়ি পরা। জেঠিমার মেয়ে, মানে সবাই সুন্দরী। এটা জেঠিমার মেয়ে এখানে আছে, হ্যাঁ, এটা সবসময় আমরা বুঝতেও পারি। বেল গাছটা রয়েছে না, বেল গাছটা, ওই বেল গাছটা সেই যে কালাচাঁদ দত্ত উনি প্রথম ওইখানটা করেছিলেন। হ্যাঁ, বছর 20 হবে। গাছটা সে শুকিয়ে যাচ্ছিল। আমাদের যারা পুজো করে ওরাও বংশ পরম্পরা, তারপরে যে ঠাকুর তৈরি করে সেও বংশ পরম্পরা। নবদ্বীপ থেকে এসে ঠাকুর তৈরি করে। গাছটা তো শুকিয়ে যাচ্ছে, এটা আর হবে না বোধহয়, একটা নতুন গাছ বসাতে হবে। পরে পুজো আসছে, 9 মাস আগে বলেছে প্রতিষ্ঠা করো একটা বেল গাছ, সেই প্রতিষ্ঠা করে আবার বেল গাছ বসিয়ে পুজো হবে। ওমা, তারপরে দিন 15-20 পরে প্রত্যেকে একটা বট গাছ এলো, আমরা বুঝতেই পারছি না। প্রত্যেকে ওইখানে দেখবেন ওই বট গাছের এবারে তো কেটে দিয়েছে ওইটা, ওই বাইরে থেকে কোত্থেকে এরম এসে ওই বেল গাছটাকে এরম জড়িয়ে ধরে উঠলো, জানেন, তখন বেল গাছটা বেঁচে গেল। তাহলে বুঝুন ঠাকুরের কি অশেষ। এটা আপনি এলো, বাইরে থেকে এলো প্রত্যেকে এরকম সরু বট গাছের একটা আস্তে আস্তে ওই ভেতরে ঘরে ঢুকে গেল, বাইরে থেকে এসে। আমি অন্ধকারে খুব একটা বুঝতে পারলাম না, এটা সকালবেলা বুঝতে পারলাম। এটাও মোটা, হাতে আরো ছিল, কেটে দিলে। আচ্ছা, এই যেহেতু মানে মায়ের মহিমা সবসময় মানে আপনারা বুঝতে পারেন, তাহলে তো ভীষণ নিষ্ঠা ভরে পুজো করতে হয়। মানে এমনকি আমাদের এক বছর মানে হয়তো অসহজ পড়ে গেল, সেই সময় বাড়ির মেয়েদের মানে দিদিদের সব খবর দেওয়া হয়, পিসিদের খবর দেওয়া হয়, তারা এসে জোগাড় করে। এক বছর হয়তো কিছু খুঁত হয়েছিল, মায়ের যেটা সন্ধি পুজোর চাল, আমাদের ওটা কত মন চালের হয়, 1 মন চালের চালকে পুরো মানে দাঁড় করানো হয় চূড়ো করে, তার গায়ে ফল সাজানো হয়। তো 1 বছর ফল সে রাখতে পারছে না, ফল খসে খসে পড়ে যাচ্ছে। তখন মায়ের কাছে সবাই পিসিরা মিলে ক্ষমা চেয়ে হাত জোর করে, যে মা, যদি আমাদের কিছু ত্রুটি হয়ে থাকে, তুমি তোমার জিনিস তুমি গুছিয়ে নাও, আমাদের সন্তানদেরকে ক্ষমা করে দাও বলে, কিন্তু আবার সব সাজাতে পরপর ঠিক আবার সেজে গেল। মায়ের নিশ্চয়ই মহিমা আছে, সবাই কিছু না কিছু ক্ষেত্রে সেগুলো হয়তো টের পেয়েছে, বুঝতে পেরেছে। তো যারা যারা বুঝতে পেরেছে তারা তো ঠিকই বলবে যে হ্যাঁ, মায়ের মহিমা নিশ্চয়ই আছে। বাবুঘাট থেকে গঙ্গা জল আসে, ম্যাটাডোর করে যত দত্তবাড়ি যত ফ্যামিলি আছে সবাই সেই মানে যার যেটা সারা বছরের জায়গা দিয়ে যায়, সেই এক ম্যাটাডো গঙ্গা জল আসে, সেও আবার জোয়ার ভাটার টাইম দেখে। মানে রীতিমতো দুর্গা পুজোটা আপনাদের কাছে সেরকম কিছুই না, বাইরের পুজো না, মানে এটাই হচ্ছে মেইন পুজো। আমরা শাড়িও কিনে রাখি 5 দিন 6 দিন পরার জন্য, মানে এই দিনের জন্য, মানে আর এই যে ঠাকুরের যে ভোগ রান্না, এটা কে করে? ভোগ রান্নাটা আমাদের হয়, আমরা তো হচ্ছে গন্ধমণি, যারা ব্রাহ্মণ তাদেরই হাতে ভোগ চলে। আমাদের হাতে ওই জন্য অন্নভোগটা চলে না, আমাদের ওই চালের নৈবেদ্য, সকালটা পুরো চালের নৈবেদ্য, আর বিকালে লুচি, আলু ভাজা, পটল ভাজা এইসব দিয়ে সব ঠাকুরের নামে যেটা আরম্ভ হয়েছে। এটা আমাদের বাড়ির ছেলেরা মনে করেছে যে বাইরের মানুষকে খাওয়াবে, ওরা বাইরে থেকে রান্না করে এনে এখানে বেঞ্চিতে রাখে, ঠাকুর মশাই পুজোর ফুল তাতে দিয়ে দেয়, গঙ্গা জল দিয়ে পুজো করে দেয়, ওরা ওটা ভোগ হিসাবে বিতরণ করে। যেহেতু আমাদের মাকে অন্নভোগ দেওয়ার আমাদের হাতে, ওই জন্য আমরা দিতে করি না। কেননা আমরা তো ব্রাহ্মণ হলে তাদের অন্নভোগটা চলে, আমরা তো ব্রাহ্মণ। আমাদের বাড়িতে 25-26 অগণিত বাড়ির বউরা মেয়েরা যে যেখানে সবাই এই ধুনো পোড়ানোর জন্য আসে। বাড়ির মেয়েরা বউরা ধুনো পোড়ানোর জন্য যেখানেই থাকো ধুনো পোড়ানোর জন্য আসবে, আর বাড়ির ছেলেরা জামাইরা যারা একবার মাকে দশমীর দিন কাঁধ দিয়ে গোটা বাজার ঘোরায়, তারা যে কি মাহাত্ম্য পায় বুঝে উঠতে পারে না। 4 দিন না আসুক, দশমীর দিন ঠিক মাকে কাঁধ দেওয়ার জন্য ঠিক আসবে তারা।
কাঁধ দিয়ে মায়ের বিসর্জন হয়, সব বাড়ির ছেলে জামাই সবাইকার কাঁধে নিয়ে আসা হয়। এই হচ্ছে আমাদের ধুনো পোড়ানো হয়। বাহ। আচ্ছা, আরতি শেষে প্রতিদিন নানান ধরনের অনুষ্ঠান হয়, যেরকম আজকে ম্যাজিক শো হচ্ছে। যাক, আমি এবার ভোগ নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। দেখুন পড়াশোনা শেষে এই অবস্থা দেখুন, তিনজনে এই দেখ মারপিট লেগেছে পড়া শেষে, তিনজনে মিলে টর্চ পেন্সিল, একজন চিরুনি নিয়েছে। আজকে রাত্রে ডিনারে মায়ের ভোগটা খাওয়ার যে লোভ ছাড়তে পারলাম না, সিরিয়াসলি বলছি। তো আমি রাত্রে যা খেতাম সেটা রেখে দিয়েছি, আজকে এই ভোগটাই খেয়ে নেবো। ওনারা অনেকটা ভোগই দিয়েছেন, বাড়ির সবারই হয়ে যাবে মোটামুটি। আর সিরিয়াসলি বলছি, অনেক দিন পর এরকম জায়গায় গিয়ে ভিতর থেকে ভীষণ ভালো লাগলো। মানুষজন তো অবশ্যই, মানুষজন তো প্রত্যেকে ভালো, ভীষণ মিশুকে। তার সাথে মানে পুজো দেখি জাস্ট মাথাটা ঘুরে গেছে। তো মামা বাড়ির পর যদি কোনো পুজোটা সেরকম চোখে লাগা বা মনে লাগার মতো হয়, তাহলে এইটা দুর্দান্ত লাগলো। কদিন ধরে আমার এই এলইডি লাইটটা না ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারিগুলো চেঞ্জ করে আজকে এটা জ্বালিয়ে রাখবো। একেবারে অন্ধকারে শুতে আমার ভালো লাগে না, একটু কিছু জ্বললে ভালো লাগে। আর যাই হোক, পুজোটা কেমন লাগলো, কি কি ভালো লাগলো বা কোনটার সাথে আপনার রিলেট বেশি করতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সারা দুপুর ধরে নাচন কোদন করে এখনও নেচে বেড়াচ্ছিল, জাস্ট একটা দাবড়ানি দিলাম, দিয়ে শোলো 2 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে যাবে। আর সারা দুপুর এত নেচে বেরিয়েছে। কালকে স্কুলও আছে, আর এই যে আরেকজন তার পাশে শুয়ে আছে, উনিও ঘুমাবেন একটু পরে। কালকে তো তেল লাগিয়েছিলাম, আজকে এটা লাগাবো, হেয়ার ভাইটালাইজার। তারপর ঘুমিয়ে পড়বো, দিয়ে কাল সকালবেলা উঠবো। তো দেখা হচ্ছে কালকে ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে মনে রাখবেন। বাই।